আচ্ছা, আমি আবারও লাইভে আসলাম এবং এখানে আমি সাউন্ড সিস্টেমও চেঞ্জ করব। সাউন্ড সিস্টেম আসসালামু আলাইকুম। আমি আসলে আবারও লাইভে আসলাম এবং মোবাইল ডাটা দিয়ে সাউন্ড প্লাস নেটওয়ার্কের ব্যাপক ঝামেলা হচ্ছিল মনে হয়, সেজন্য মূলত লাইভটা কেটে দিয়ে আবারও লাইভে আসলাম। এখন আপনারা একটু বলবেন যে আপনারা আমাকে ক্লিয়ারলি, এখন নতুন করে লাইভে আসছি, এখন আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমি আবারও লাইভে আসলাম। উম, এবার আপনারা আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমি আবারও এবার আপনাদের যে বিষয়টাগুলো নিয়ে জিজ্ঞাসা থাকবে আমি আলোচনা করব। আচ্ছা, এভরিথিং ইজ ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শেষ থেকে আলোচনা করতে চাই। আসলে এনটিআরসি অনেক বিষয় পরিবর্তন কিন্তু আনতে চলেছে। এনটিআরসি যে বিষয়গুলো পরিবর্তন আনতে চলেছে তার মধ্যে অন্যতম হচ্ছে পরীক্ষা পদ্ধতির পরিবর্তন। পরীক্ষা পদ্ধতিতে কি কি পরিবর্তন আনতে চলেছে সেই বিষয়টা আগে আমার মনে হয় আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না, আমার এখানে তো নেটওয়ার্কের ব্যাপক ঝামেলা করছে। সেই জায়গা থেকে আমি আবারও একটু বলছি, এনটিআরসিতে পরীক্ষায় প্রিলি বাদ যাবে না। সেখানে প্রিলি এবং লিখিত একই দিনে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যে 100% সত্য তা কিন্তু না, যতক্ষণ না এটা আইনে পরিণত হয়ে সবাই অনুমোদিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে এটা পাশ হয়ে আইনে পরিণত হবে, ততক্ষণ পর্যন্ত এগুলো সবই কিন্তু মানে মূল মূলত আলোচনার টেবিলে আছে। তাহলে এখন প্রিলি এবং লিখিত একই দিনে হবে। এই প্রিলি এবং লিখিত একদিনে অনুষ্ঠিত হবে। এতে করে সুবিধাটা কি হবে? প্রিলি এবং লিখিত একদিনে হলেও সুবিধাটা কি হবে? আপনার দুইটা ধাপ একদিনে অনুষ্ঠিত হওয়া মানে হচ্ছে দ্রুত সময়ে তারা পরীক্ষা শেষ করতে পারবে, দ্রুত সময়ে তারা পরীক্ষা শেষ করতে পারবে। এখন প্রিলি ধরেন 100 নম্বরের হলো প্রিলি নাম্বার পরীক্ষা এবং লিখিত হলো আরো 100 নম্বরের, এবং এইটার জন্য সময় দেওয়া হলো 1 ঘন্টা, এটার জন্য সময় 1 ঘন্টা এবং এটার জন্য 2 ঘন্টা। এরকম কিন্তু অনেক মন্ত্রণালয় তারা নিয়ে থাকে, অনেক ব্যাংকগুলো তারা এইভাবে পরীক্ষা নিয়ে থাকে। সো একই দিনে পরীক্ষা নিলে তাদের সময় কিন্তু সেভ হবে অনেক। মানে কেন্দ্র তারা কিন্তু পাওয়ার জন্য অনেক অসুবিধা হয়, কেন্দ্র পেতে অসুবিধা হওয়ার কারণে লিখিত নেওয়ার ডেট দিয়েও কিন্তু সেই ডেট ক্যান্সেল করতে হয়। কিন্তু এইবার একদিনে ডেট দিলে অন্তত একটা ডেট পেলেই কিন্তু তারা অনেক দূর মানে এগিয়ে যাবে এবং দ্রুত সময় পরীক্ষা নিতে পারবে। এখন প্রিলি এবং লিখিত পরীক্ষা নেয়ার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রিলিতে আপনার অংশগ্রহণ করবে প্রায় 15 লাখ। এই 15 লাখের খাতা যদি ডাইরেক্ট দেখা হয় তাহলে কিন্তু এটা প্রায় 1.5 বছর বা তারও বেশি সময় লেগে যাবে। আমরা দেখেছি ইতিপূর্বে লিখিত খাতা 4 লাখ, 4 লাখ খাতা দেখতে যেয়ে তাদের সময় লেগেছে 6 মাস। তাহলে যখন কিনা 15 লাখ ডাইরেক্ট শুধু প্রিলি বাদ দিয়ে লিখিত পরীক্ষা নেবে, তখন কিন্তু সেটা কিন্তু আরো বেশি কঠিন হয়ে যাবে, আরো বেশি কঠিন হয়ে যাবে। সেজন্য আরো বেশি সময় লেগে যাবে, 1.5 বছর বা 2 বছর সময় লেগে যাবে। সেজন্য তারা এবার কি করতে চাচ্ছে যে প্রিলি এবং লিখিত তারা একই দিনে নেবে। এখন তাহলে কি যারা প্রিলিতে অংশ নেবে তাদের সকলেরই খাতা লিখিত খাতা মূল্যায়ন হবে? না। দেখেন, প্রিলিতে এখন যে পাস নাম্বার আছে 40% পেলে আপনি পাস করেন। এই 40%, এই পার্সেন্টটা হয়তো চেঞ্জ হতে পারে, কখনোই কমবে না। এই পার্সেন্ট ধরে নেন আরো বাড়বে, হয়তো 50%ও হতে পারে, বা এই 40%ও যদি হয়, এই 40% পেলে যারা প্রিলি পাস করবে শুধু তাদেরই লিখিত খাতার মূল্যায়ন করা হবে। দেখেন, এই 40% পাওয়া পাবলিকও কিন্তু আমরা 18তম নিবন্ধন দেখেছি যে 13 লাখ থেকে মাত্র 4 লাখ প্লাস তারা কিন্তু প্রিলিতে পাস করে। তার মানে প্রায়
আহ, 8 থেকে 9 লক্ষ 18তম শিক্ষক নিবন্ধনে এই 40% নাম্বার পর্যন্ত তারা তুলতে পারেনি। সো যারা আনন্দে গদগদ ছিলেন যে প্রিলি বাদ যাবে আর আমি ডাইরেক্ট শুধু লিখিত পরীক্ষার প্রস্তুতি নেব, তারা কিন্তু এই আনন্দ থেকে যত দ্রুত বেরিয়ে এসে পড়ার টেবিলে বসতে পারবেন, আপনাদের জন্য ততই মঙ্গলজনক। এখানে যে বিষয়টা বললাম যে প্রিলিতে পাস করলেই তবেই আপনার খাতা, লিখিত খাতা মূল্যায়ন করা হবে। আগে প্রিলির খাতা দেখতে সময় লাগবে না, কারণ এটা ওএমআর এর পদ্ধতিতে মেশিনে দেওয়া মাত্রই আপনার রেজাল্ট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে আসে। সো প্রিলিতে পাস করলে শুধুমাত্র তাদের খাতাগুলোই লিখিত খাতা মূল্যায়ন করা হবে, আর যারা প্রিলিতে পাস করবে না সেই খাতাগুলো বেছে বেছে বের করে তারা ডাস্টবিনে ফেলে দেবে। সো আপনাকে আগে প্রিলি কোয়ালিফাই করতে হবে, দেন লিখিত পরীক্ষায় পাস, লিখিত পরীক্ষায় খাতা মূল্যায়ন করা হবে। একজন প্রশ্ন করেছেন প্রিলির পরীক্ষার নাম্বার কি লিখিততে যোগ হবে? ইতিপূর্বে যতগুলো পরীক্ষা হয়েছে, মানে অন্যান্য মন্ত্রণালয়ে বা ব্যাংকে, সেখানে প্রিলি জাস্ট আপনার একটা গ্রিন কার্ড, এই গ্রিন কার্ড দিয়ে আপনি লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করাতে পারবেন। এই নাম্বার যোগ হয়নি ইতিপূর্বে। তবে এনটিআরসির যে পরিবর্তন আনছে সেখানেও এই আইনই থাকবে আশা করি। অন্য অন্য কোনো বিষয়ে যদি পরিবর্তন তারা নিয়ে আসে সেটা আপনাদেরকে জানাবো। আপনাদের কমেন্টসগুলো এবার দেখবো, কমেন্টসগুলো দেখবো। 150 জনের উপরে লাইভে আছেন। আমি লাইভটা কেটে দিয়ে আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি। সাউন্ডের সমস্যা ছিল, অনেক সমস্যা ছিল। আপনারা এখন নতুন করে কমেন্টস করুন, আমি একটু কমেন্টসগুলো পড়বো এবং রিপ্লাই দেবো। আমার মূল যে আলোচনা সে জায়গা থেকে কিন্তু আমি আলোচনা করে ফেলেছি। আর আচ্ছা, আরেকটা আলোচনার বিষয় বাকি আছে, সেই বিষয়টা আলোচনা করে নিয়েই মনে হয় আমার আলোচনা করাটা, এগিয়ে যাওয়াটা ভালো হবে। আরেকটা যে বিষয়টা সেটা হলো প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, তাই না? এটা আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটা জিজ্ঞাসিত প্রশ্ন, বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন যে প্রিলিমিনারি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তাই না? আচ্ছা, 19তম সার্কুলার কবে হবে এই বিষয়টা এখন সেইটা নিয়ে একটু কথা বলি। 19তম সার্কুলার নিয়ে কবে অনুষ্ঠিত হবে সেটা নিয়ে একটু কথা বলি। একদম বাস্তবসম্মতভাবে চিন্তা করবেন, বাস্তব সার্কুলার কবে হতে পারে। এখন এটা আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য, একক কর্মকর্তা থেকে এক একটা তথ্য পাচ্ছি। আসলে যে কোনো একটা সংস্কার করে নতুন আইনে রূপান্তরিত হতে একটু টাইম লাগবেই। তো আপনারা জানেন যে এনটিআরসি এর যে পরিবর্তনগুলো নিয়ে আসবে, প্রথমত তারা পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনবে, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন আনবে। দেন হচ্ছে এনটিআরসি কে ঢেলে সাজানো হবে, তারা বিসিএস এর মতো একটা শক্তিশালী কমিশন হিসেবে এটাকে দাঁড় করা, বিসিএস এর মতো এটা একটা শক্তিশালী কমিশন হিসেবে দাঁড় করাতে চাইবে। এবং এখানে কিন্তু এনটিআরসি এর মাধ্যমে দক্ষ শিক্ষক নিয়োগের মতো নতুন নতুন রুলস করবে। এখন এই রুলসটা কারা করবে? এই রুলসটা করবে প্রথমত এনটিআরসি যে বডি আছে সেটা কিন্তু থাকবে এনটিআরসিএ। এই এনটিআরসিএ তারা অনেকগুলো সুপারিশ কাকে করবে? জনপ্রশাসন মন্ত্রণালয়কে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ কি? জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু তারাই কিন্তু বাংলাদেশের যত নিয়োগ হয় তারাই কিন্তু সুপারিশ করে থাকে। প্রথমত জনপ্রশাসন মন্ত্রণালয় যে বাজেট হয় সেই বাজেটে শিক্ষা খাতের যে বরাদ্দ হয় সেই বরাদ্দগুলো বিভিন্ন খাতওয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বন্টন করা হয়, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সক্ষমতার উপর ডিপেন্ড করে যে কতজন শিক্ষক নিয়োগ হবে না নিয়োগ হবে, কত কি ধরনের। তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়টা নিয়ে কিন্তু এনটিআরসি এর এই যে কথাবার্তাগুলো হচ্ছে, তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মত নেবে। দেন এখন আইন মন্ত্রণালয়ও, এটা একটা আইন মন্ত্রণালয়ের এখানে কাজ আছে। আইন মন্ত্রণালয় যেহেতু এটা আইনের বিষয়, এনটিআরসি সংক্রান্ত যে আগের আইন ছিল, যে প্রজ্ঞাপন ছিল, সেই পরিবর্তন করলে আইন মন্ত্রণালয়ও কিন্তু সেটা সেখানে মৌলিক অধিকার বিঘ্নিত হচ্ছে কিনা, কোনো পরীক্ষার্থীর সাথে অনিয়ম করা হচ্ছে কিনা, এই বিষয়গুলো তারাও যাচাই বাছাই করে তারপরে কিন্তু একটা ফাইনাল প্রজ্ঞাপন হবে। এখন যেহেতু এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য কিন্তু এক কর্মকর্তা বলেছেন যে এবছর আসলে সার্কুলার হবে কিনা, আগামী বছরও চলে যেতে পারে। তবে আমি মনে করি যে এনটিআরসি এর সব তো পরিবর্তন করবে না, মোটা দাগে যে পরিবর্তনটা দরকার পরীক্ষা পদ্ধতি, তাই না? তাহলে এই পরীক্ষা পদ্ধতি ঠিক রেখে জনবল কাঠামোকে একটু ভিত্তি করে, সক্ষমতাকে বৃদ্ধি করে এই আইন যদি সদিচ্ছার ভিত্তিতে দেখে, তাহলেও
3-4 মাসের বেশি সময় লাগার কথা না। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বছরই সার্কুলার হওয়া সম্ভব। তবে এই আইন যত দ্রুত হবে তত দ্রুত সার্কুলার হবে। এই আইন যত দ্রুত হবে তত দ্রুত সার্কুলার হবে। এটা নিয়ে কাজ চলছে, চলবে, এবং আমার দৃঢ় বিশ্বাস এটা দ্রুত কাজ হবে। কারণ এনটিআরসি এর হাতে এখন তো ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি ছাড়া আর তেমন কোনো কাজ নেই। সো তারা শুধু কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তি নিয়েই কাজ করবে, এবং এনটিআরসি চাইবে যে তারা একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দাঁড়াক। এবং আপনারা জানেন বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আহ, আহ, রফিকুল হায়দার চৌধুরী, আহ, নামটা আমি এক্স্যাক্টলি বলছি, আবরার স্যার, তিনি কিন্তু একজন শিক্ষক বান্ধব, এবং শিক্ষার উন্নয়নের জন্য তিনি কিন্তু যথেষ্ট উদ্যোগী। যার কারণে আগের শিক্ষা উপদেষ্টা থেকে তাকে সরিয়ে নতুন উপদেষ্টাকে নিয়ে আসা হয়েছে। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এনটিআরসি খুব দ্রুত এই বিষয়ে কাজ করবে, এবং এবছরে সার্কুলার দেওয়া কিন্তু সম্ভব এবং হতে পারে। স্যার, আপনি এই ইনফরমেশন কোথায় পেয়েছেন? আমি এই ইনফরমেশন কোথায় পেয়েছি? আমাদের আহ, আপনি পার্সোনালি আমার সাথে কথা বলেন। স্যার, আপনার মতে কি হতে পারে? মানবন্টন পরীক্ষা পদ্ধতি কখন হবে? এটা তো আমি ব্যাখ্যা করলাম একে একে। স্যার, আমরা যারা নতুন আছি তারা কি গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো? না, নতুন আপনারা সার্টিফিকেট অর্জন ছাড়া আবেদন করা সম্ভব নয়। আচ্ছা, 19তমতে প্রিলিমিনারি পরীক্ষা হবে। আচ্ছা নাসির উদ্দিন, আপনি সম্ভবত পরে যুক্ত হয়েছেন। প্রিলি এবং লিখিত একই দিনে হওয়ার সম্ভাবনা আছে, তবে আমি যে সমস্ত কথাগুলো বলছি সবই কিন্তু এনটিআরসি এর আলোচনার টেবিলে আছে, সবই কিন্তু এনটিআরসি এর আলোচনার টেবিলে আছে। এগুলো বাস্তবে আইনে রূপ নেওয়ার পরে প্রজ্ঞাপন হিসেবে জারি হলে তবেই না আমরা বলতে পারবো যে হ্যাঁ এখন থেকে আইন কার্যকর। কিন্তু এখন আমরা যে কথাগুলো বলছি এগুলো সবই আলোচিত বিষয়, এনটিআরসির ভেতরের খবর। এটা কিন্তু আইনের রূপ না নেওয়া পর্যন্ত এটা অথেন্টিক নিউজ এটা বলা যাবে না। সো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, পরে বলবেন জাহাঙ্গীর স্যার বলেছিলেন যে প্রিলি লিখিত একই দিনে হবে এবং এইভাবে পরীক্ষা হবে, কই হলো, কই, সব তো আগের মতোই হয়ে গেল। হ্যাঁ, আসলে বিষয়টা হলো আইন তো যতদিন না কার্যকরী হবে, অ্যাক্টিভ হবে, ততদিন পর্যন্ত যে আলোচনাগুলো চলবে আমরা সেইগুলোই আপনাদেরকে তুলে ধরবো। আর আইনের রূপ দেওয়ার দায়িত্ব তো আমি জাহাঙ্গীর বা সাদিক স্যার আমাদের না। আমরা আমরা যে তথ্যগুলো পাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। সেই তথ্যগুলো শেয়ারের মধ্য দিয়ে আপনাদের মনের যে জিজ্ঞাসা হয়তো কিছুটা লাঘব করার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের কাজ। তা স্যার সালাম দিয়েছেন, স্যার আমি সিলেট থেকে দেখতেছি, সিলেট থেকে দেখতেছেন, ওয়েলকাম। আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে, স্যার আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছি, 19তম প্রাইমারি শিক্ষক শিক্ষক নিবন্ধন দিতে চাই, এখন সর্বনিম্ন যোগ্যতা কি? আচ্ছা, সর্বনিম্ন যোগ্যতা এখানে তো যোগ্যতার বিষয়ে যারা ফ্রেশার্স তাদের জন্য একটু বলা দরকার। সর্বনিম্ন যোগ্যতা আপনি যদি স্কুল এবং কলেজ এখানে নিবন্ধনধারী হতে চান তাহলে আপনাকে স্নাতক পাস হতে হবে। স্নাতক মানে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স হতে হবে। আর যদি আপনি জুনিয়র শিক্ষক হতে চান তাহলে এইচএসসি পাশে আপনি শিক্ষক এই নিবন্ধনে আবেদন করতে পারবেন। সাদিক স্যার লেকচার দিলে আমার একটা ভরসা বেড়ে যায়। আচ্ছা, এই বিষয়ে সাদিক স্যারও কথা বলবেন। সাদিক স্যারের অনুমতি নিয়েই আমি আজকে লাইভে এসেছি। আমার যদি ইনফরমেশনে কোনো ভুল থাকে বা অন্য কোনো জায়গায় যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এনটিআরসি এর এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়। আপনাদের এত বেশি কমেন্টসে জিজ্ঞাসা যে 19তম নিবন্ধন কবে হবে, পরীক্ষায় কি পরিবর্তন আসছে, তো এই বিষয়গুলো যে আলোচনাগুলো চলছে এইগুলোই আপনাদের সাথে তুলে ধরেছি। এখনই যা বলেছি এগুলো কিন্তু আলোচিত বিষয়। একই কথা বারবার বলছি, আমি নিজেও মানে বিরক্ত বোধ করছি, কিন্তু তাও আমাকে বলতে হবে এগুলো সবই আলোচিত বিষয়। এই যা কিছু রটে তার কিছুটা হলেও তো বটে, তাই না? তাহলে এনটিআরসি কিন্তু এতদিনে সার্কুলার দেওয়ার কথা ছিল, তাই না? ভাইবার পরেই আমরা 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পাবো, তো কই সেই সার্কুলার তো এখনো হয়নি। সো পরিবর্তন যে কিছু আসছে এটা কিন্তু নো ডাউট, পরিবর্তন কিছু আসছে এবং আসবে এটা। তবে এটার মানে এই না যে প্রিলি বাদ যাবে, প্রিলি বাদ যাওয়ার কোনো সুযোগ নেই, প্রিলি কিন্তু হবে। এবং প্রিলিতে আমার মনে হয় এবার আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। 40% যখন কিনা মাত্র 4 লাখ পাস করে 13 লাখ থেকে, আর যদি সেইটা যদি আরেকটু
হার্ড করে বা 50% করে দেয়, তাহলে কিন্তু আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে প্রিলি পাস করা। সো চাকরি বা নিবন্ধনের প্রথম শর্তই হচ্ছে প্রিলি পাস করা, এবং এই জায়গা থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ঝরে যায়। আমি 18তমের কথাই বলি। 18তম নিবন্ধনে এই কথাটা আগেও বলেছি যে 18তমতে মানে 18তমতে 19 লাখ আবেদন করেছিল, প্রায় 19 লাখ আবেদন করেছিল, এবং তারা প্রিলিতে সবাই অংশগ্রহণ করেনি। এখানে 13 লাখ প্রায় অংশগ্রহণ করেছিল প্রিলিতে, অংশগ্রহণ করেছিল। এবং প্রিলি পাশের শর্ত ছিল 40% প্রিলিতে নাম্বার পেলে, অর্থাৎ 100-র ভেতরে কেউ যদি 40 নাম্বার পায় তাহলে সে প্রিলিতে উত্তীর্ণ বলে বিবেচিত হবে। তাই 40% নাম্বার পেয়ে 4 লাখ পরীক্ষার্থী পাস করেছিল। 4 লাখ, এই 4 লাখ লিখিত পরীক্ষা দিয়েছিল। সো তাহলে 4 আর কত হলে 13, তাহলে এখানে কিন্তু প্রায় কয় লাখ, 9 লাখ শিক্ষার্থী প্রিলিতেই ঝরে পড়েছিল। তাহলে আপনারা যারা মনে করছেন যে প্রিলি তো সহজেই পাস করা যায়, আসলে বাস্তবতা ভিন্ন। যারা পাস করবেন বা পাস করার যোগ্যতা আছে তাদেরটা আলাদা, কিন্তু চরম বাস্তবতা হলো প্রিলিতে পাস করা সবচেয়ে চ্যালেঞ্জিং। হ্যাঁ, দেন প্রিলির নাম্বার কিন্তু কোনো কাউন্ট হবে না, এটা জাস্ট একটা গ্রিন কার্ড, যে আপনি লিখিত দেওয়ার একটা লিখিত খাতা মূল্যায়নের একটা সার্টিফিকেট, লিখিত খাতা মূল্যায়নের একটা মানে গ্রিন কার্ড এটা। যেমন আমাদের চ্যানেলের যে সেরা কণ্ঠ নির্বাচন করে এক একটা স্টেপে কার্ড পাই, অনুরূপভাবে আপনি প্রিলি মানে জাস্ট এই নাম্বার যোগ হবে না, এই নাম্বারে আপনার মানে মেধা তালিকা হবে না, কিছুই হবে না, কিন্তু এটা আপনার লিখিত দেওয়ার পূর্ব শর্তই হচ্ছে প্রিলি পাস। লিখিত খাতা মূল্যায়ন হওয়ার পূর্ব শর্তই হচ্ছে প্রিলি পাস। সো প্রথমত প্রিলি আপনি যদি পাস করার যোগ্যতা অর্জন করে থাকেন তাহলে আপনি এখন থেকে লিখিতটাও করতে থাকেন। প্রিলি যদি পাস করার যোগ্যতা অর্জন না করে থাকেন তাহলে আগে লিখিত পরীক্ষার জন্য প্রিলি পরীক্ষায় পাস করার যোগ্যতাটা অর্জন করে নেন। প্রিলিতে পাস করতে হলে আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই সব বিষয়ে 25 করে 4-25 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে আপনাকে 40 নাম্বার পেতে হবে। এখানে আবার নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ যেটা ভুল করবেন সেটা তো ভুল করলে নাম্বার সেটা তো নাম্বার পাবেন না। আর প্রতিটি নেগেটিভ মার্কিং এর জন্য আবার নাম্বার মূল নাম্বার থেকে মানে হওয়া নাম্বার থেকে কেটে নেওয়া হবে। সো আমি একই সাথে দুইটা কথা বলবো, যাদের প্রিলি পরীক্ষায় পাস করার যোগ্যতা অর্জন হয়ে গেছে তারা একই সাথে প্রিলির পাশাপাশি একটু একটু করে লিখিত পরীক্ষা নোট করে পড়া শুরু করে দিন। আর যাদের প্রিলি পরীক্ষায় পাস করার যোগ্যতা এখনো অর্জন হয়নি তারা হার্ট অ্যান্ড সোল বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই পড়াশুনোগুলো করতে থাকুন। এবং আমাদের কিন্তু এই সাদিক পাবলিকেশনের বেস্ট রিসার্চ প্যানেল নিয়মিত ক্লাস হচ্ছে প্রতিদিন, গণিত, বাংলা, ইংরেজি সব কিছুর উপরে ক্লাস হচ্ছে, সাধারণ জ্ঞান। তো এই ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো পাচ্ছেন, এটা করুন একই সাথে। সাদিক পাবলিকেশনের বইগুলো বা আদার্স কোনো বই নিয়ে আপনার লেখাপড়াকে এগিয়ে নিন। আপনাদের শিক্ষক নিবন্ধনের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে সাদিক পাবলিকেশন কাজ করে চলেছে, এবং এক ঝাঁক মেধাবী শিক্ষক আপনাদের স্বপ্ন পূরণে কাজ করে চলেছে। সাদিক পাবলিকেশন শুধু একটা মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আপনাকে আইডেন্টিফাই করবেন না। সাদিক পাবলিকেশন নিজেই স্বয়ংসম্পূর্ণ। তারা আপনাদের সমর্থনের মানে আপনাদের সাহায্য মানে আপনাদের সাপোর্টে শুরু থেকে কাজ করেছিল, এখনো কাজ করে যাবে, আগামীতেও কাজ করবে ইনশাল্লাহ। সো অনেকেই বিরূপ মন্তব্য করেন, তাদেরকে আমি বলবো সাদিক পাবলিকেশন যে বিনামূল্যে যে সার্ভিসগুলো দেয় সেটাও একটু কৃতজ্ঞতা স্বরূপ স্বীকার করে তারপরে বাজে কমেন্টস করবেন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আর আর দু একটা কমেন্টস আমি পড়বো, তারপরে আমি চলে আসবো। কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেব। স্যার শেষে একটু বলবেন আপনার মতে কি হতে পারে মানবন্টন পরীক্ষা পদ্ধতি? আচ্ছা স্যার, আপনি কি এই ইনফরমেশন কোথায় পেয়েছেন? স্যার অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করেছি আইসিটি, এটা দিয়ে কি আবেদন করা যাবে? নতুন আইসিটিতে যারা 1 বছরের এই এই যেহেতু নতুন আইন হচ্ছে এখানে কিন্তু অনেক বিষয় হয়তো চেঞ্জ হবে, সেই জন্য আগে করা যেত, এখন করা যাবে কিনা নতুন আইনে এটা আমরা আরো পরীক্ষা নিরীক্ষা করে জানাবো। তারপরে স্যার পেয়ার্স অফ ওই সাউন্ড কম, এগুলো তো আগের বিষয় আগের।
আচ্ছা, 1 বছরের অ্যাডভান্স সার্টিফিকেট আইসিটি। আচ্ছা, এই বিষয়টা সাদিক স্যারকে জেনে একটু ক্লিয়ার করবেন। তারপরে স্যার মাদ্রাসা নিয়ে মাথা ব্যথা আছে, তারা মাদ্রাসা চয়েস দেওয়া থেকে বিরত থাকবেন। ইয়েস অপশন, স্কুল কলেজ এবং মাদ্রাসা যেন আলাদা। হ্যাঁ, ধন্যবাদ আপনার জন্য। তার বয়স কত হবে? বয়স তো বললামই, 35ই থাকবে। সার্কুলারের সময় যদি 35-এর মধ্যে বয়স থাকে, তাহলে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় আপনার বয়স বেশি থাকলেও সমস্যা নেই। এটা কিন্তু আগামীতে এই আইনটা হতে চলেছে, এখনো না হওয়া পর্যন্ত বলা যাবে না। স্যার, ডিগ্রি পাস করে কি স্কুল বা স্কুল কলেজে অ্যাপ্লাই করা যাবে কিনা? আচ্ছা, এখানে আরো কিছু আইন আছে। ডিগ্রিতে আপনি মেজর কোন সাবজেক্টে পড়েছিলেন, সেই সাবজেক্টে কোন নাম্বার বেশি ছিল, সেইগুলোর উপর বিবেচনা করে আপনি নিবন্ধন দিতে পারেন। স্যার, পরিবর্তন কি হবে আরেকটু বুঝাই বলেন। 2বার লাইভে এসে একই কথা বললাম। তো সবার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো বিষয়ে। আজকের লাইভে ডিস্টার্ব হওয়ায়, সাউন্ড কম থাকায় সবার জন্য দুঃখ প্রকাশ করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।